খুলে কথা বলার মতো একজন মানুষ থাকা আসলে বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার পরম স্বস্তি। দিন শেষে হাজারো ক্লান্তি আর জমে থাকা অভিযোগগুলো যখন কারো কাছে নিঃসংকোচে প্রকাশ করা যায়, তখন অর্ধেক মানসিক চাপ এমনিতেই হালকা হয়ে যায়। এমন একজন মানুষ যার সামনে নিজেকে আড়াল করার প্রয়োজনই পড়ে না, যার হাসিতেই মনে হয় সব ঠিক হয়ে যাবে, সেই তো জীবনের আসল প্রাপ্তি। আসলে পৃথিবীটা বড্ড কোলাহলের, যেখানে সবাই বলতে চায় কিন্তু শোনার মানুষ খুব কম। তাই আপনাদের মতো মানুষ আছে যারা কথা শোনেন, ধৈর্য ধরে কথা বলেন, আমাদের বোঝেন। আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের অভিজ্ঞাপনের পর্বে। নমস্কার, শুভ সকাল। আজকের গোটা অভিজ্ঞাপনে আমরা উপস্থাপনায় রয়েছি আমি চন্দ্রিমা, এবং আমার সঙ্গে রয়েছে আমি কোয়েল। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক, যাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়, তিনি শুধু সাহিত্যিকই নন, ছিলেন চিন্তাবিদ, দার্শনিক, সমাজ সংস্কারক এবং ব্রিটিশ ভারতের প্রশাসনিক কর্মকর্তা। কথা বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। 1838 খ্রিস্টাব্দের 26শে জুন 24 পরগনার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা যাদবচন্দ্র ওই বছর মেদিনীপুরে ডেপুটি কালেক্টর পদে উন্নীত হয়েছিলেন। অদ্ভুত এক ছেলেবেলা ছিল তার, প্রখর স্মৃতিশক্তি। শোনা যায় বার্ষিক পরীক্ষার আগে পাঠ্যপুস্তকের খোঁজ পড়ত, একদিনে একটা গোটা বই পড়ে ফেলতে পারতেন। কাঁঠালপাড়ার বাড়ির কাছেই ছিল ওর বাবা যাদবচন্দ্রের পাঠশালা। বঙ্কিম অবশ্য পাঠশালায় যেতেন না, গুরুমশাই আসতেন বাড়িতে। 5 বছর বয়সে বঙ্কিমের হাতেখড়ি হয় গুরুমশাই রামপ্রাণ সরকারের কাছে। গুরুমশাই বুঝেছিলেন মেধাবী ছাত্র বঙ্কিম যে দ্রুততার সঙ্গে পাঠ নিয়েছে, তাতে তার কাজ আর বেশি দিন থাকবে না। এও শোনা যায় শিশু বঙ্কিম নাকি একদিনেই আস্ত বর্ণপরিচয় শেষ করে ফেলেছিলেন। বাংলা সাহিত্যের অন্যতম এই শ্রেষ্ঠ সাহিত্যিককে 1894 সালের আজকের এই দিনে আমরা হারিয়েছিলাম। আজ 8 এপ্রিল ভারতীয় ইতিহাসের স্বাধীনতা সংগ্রামে মঙ্গল পাণ্ডের মৃত্যুবার্ষিকী। 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডেকে ব্যারাকপুরে ফাঁসি দেওয়া হয়েছিল আজকের দিনে। পরবর্তী প্রজন্মের স্বাধীনতা নিশ্চিত করতে বহু ভারতীয় সৈনিক স্বাধীনতার নামে জীবন দিয়েছেন। এমনই একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন মঙ্গল পাণ্ডে। 1857 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম বিদ্রোহে মঙ্গল পাণ্ডে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাকে প্রথম স্বাধীনতা যুদ্ধের নায়ক হিসেবে বিবেচনা করা হয়, যা 1857 সালে সিপাহী বিদ্রোহ নামেও পরিচিত। 1849 সালে মঙ্গল পাণ্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে যোগদান করেন এবং ব্যারাকপুরে 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির 6ষ্ঠ কোম্পানিতে সিপাহী হিসেবে দায়িত্ব পালন করেন। তৈলাক্ত করা কার্তুজ চালু করার কারণে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, কারণ এটি সৈন্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল। বিদ্রোহীদের এই আন্দোলন ভারতের অন্যান্য অংশে পৌঁছে ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে
গণবিদ্রোহে পরিণত হয় ধীরে ধীরে। সাধারণ মানুষও রাস্তায় নামে ভারত বিরোধী আইনের বিরোধিতা করেন। 1857 সালের 29শে মার্চ মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করে তার সিনিয়র সার্জেন্ট মেজরের দিকে গুলি চালান। তাকে পরাভূত করা হয় এবং 1857 সালের 8ই এপ্রিল অর্থাৎ আজকের দিনে ব্যারাকপুরের লাল বাগানে একটি কোর্ট মার্শালের আদেশে ফাঁসি দেওয়া হয়েছিল। ভারতবর্ষ আভূমি প্রণাম জানায় মঙ্গল পাণ্ডের মতো স্বাধীনতা সংগ্রামীকে। এছাড়া 1929 আজকের দিনে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করেছিলেন। 1973 কুমার গন্ধর্ব বিশিষ্ট হিন্দুস্তানি শাস্ত্রীয় গায়ক আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সঙ্গে আজকের দিনটি আপনাদের যাদের জন্য বিশেষ তাদের জন্য রইল অফুরান শুভেচ্ছা এবং ভালোবাসা। চলে যাচ্ছি আজকে অভিজ্ঞাপন পর্বের প্রথম চিঠিতে। প্রথম চিঠিখানে লিখেছেন ভালোমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। লিখছেন, প্রিয় বন্ধু অভিজ্ঞাপন, তোমার বিষয় ভীষণ প্রাসঙ্গিক। বিষয় শুনে আজ থেকে প্রায় 50 বছর আগে মনের মণিকথায় সঞ্চিত বৈশাখের একটি শোকাতুর স্মৃতি মনের মধ্যে উঠে দিয়ে যায়। আজ সেই কাহিনী শোনাব। আমার গ্রামের এক বান্ধবীর মামা তার বিয়েতে তাদেরকে নিতে এসেছিল। তখনকার দিন আমাদের গ্রামাঞ্চলে বাস থেকে নেমে বাড়িতে আসার ফোন যানবাহন না থাকায় সবাই বাসস্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আসত। বান্ধবীর মামাও সেদিন হেঁটে আসার পথে গন্তব্যে পৌঁছতে 10 মিনিটের রাস্তা বাকি হঠাৎ কালবৈশাখী ঝড় ওঠে, রাস্তা দেখা যাচ্ছে না। তার মামা মুখ চোখে রুমাল ঠেকে একটি অশ্বত্থ গাছের তলে দাঁড়িয়ে আছে। তখন একটা বিদ্যুতের আলো দেখা দেয় এবং বজ্রপাত। ওই গাছের উপর পড়তেই মামা মারা যান। বান্ধবীর মা সময় পার হয়ে গেলে একরকম দুর্যোগ, তাই তার ভাই এমন এলো না, এই দুশ্চিন্তায় সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। বন্ধু, তখন তো ফোন ছিল না যে না আমার খবর নেবে। বাবা মারা যাওয়ার পর এই দুর্যোগের ওখান দিয়ে কোনো মানুষ পেরিয়ে যায় না। পরদিন অতি প্রত্যুষে একজন হাঁটতে গিয়ে দেখে একটি মৃতদেহ অশ্বত্থ গাছের তলায় পড়ে আছে। তিনি বান্ধবীর পাশাপাশি থাকতেন। সে কথা প্রচার করতেই সেখানে গ্রামবাসীরা ছুটে যায় দেখতে। বান্ধবীর মাও শুনে কাঁদতে কাঁদতে গিয়ে দেখে, তাকে জড়িয়ে চিৎকার করে কেঁদে বলে, ও ভাই রে, তোর বিয়েতে আমাকে নাইবা নিতে আসতিস, আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেলি। এই কথা বলতে না বলতেই জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর মৃতদেহটি থানায় নিয়ে যায়। আর এরপর কি হয়েছে নাই বা বললাম। এই স্মৃতি বৈশাখ এলেই মনে পড়ে। বাসন্তিক শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য। ইতি ভালোমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া। পরের চিঠিটি লিখেছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, বৈশাখ এলেই কেমন যেন নস্টালজিক হয়ে পড়ি, কারণ একালের বৈশাখ তার ঐতিহ্য কৃষ্টিকে অনেকখানি হারিয়ে ফেলেছে। বর্তমান প্রজন্মের বাঙালিরা কজন বোঝে
যে বৈশাখ মানে নিখাত বাঙালিয়ানা, বৈশাখ মানে প্রথম মনে জাগে পয়লা বৈশাখ, অর্থাৎ শুভ নববর্ষ। নববর্ষের দিনে কাক ভরে আমরা উঠে পড়তাম সব ভাই বোন, মনে প্রাণে দারুণ উন্মাদনা। আশেপাশে সব জঞ্জাল জীর্ণ আবর্জনা পুড়িয়ে ফেলতাম। বাবা খুব খুশি হতেন, মনে মনে রবীন্দ্রসঙ্গীতও আওড়াতেন। মুছে যাক গ্লানি, ঘুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। বেলা বাড়লে মা বাবাকে বলতেন আজ পয়লা বৈশাখ, মাছ ধরবে না? বাবা পুকুর থেকে মাছ ধরার জাল নিয়ে ধরে আনতেন মোরলা, পুঁটি, পাবদা, কত রকম মাছ। স্নান সেরে প্রত্যেকে আমরা পরতাম নতুন পোশাক। ভুরি ভোজ না হলেও ওই দিন আমাদের পাতে পড়তো বেগুন ভাজা, ডাল, শুক্তো, মাছের ঝাল সহ হরেক রকম পদ। কি না ভালো লাগতো। বিকেল হলে চলে যেতাম হরি কাকুর ভুসিমালে দোকানে। দোকানের সামনে দেখতে পেতাম মঙ্গল ঘট, আম্রপল্লবে গেট সাজানো। ওখানে দেখতে পেতাম হালখাতা, কি সুন্দর খাতা, উপরে আঁকা থাকতো স্বস্তিক চিহ্ন। বকেয়া টাকা মিটিয়ে দিলে হরি কাকু আমাদের দিতেন ক্যালেন্ডার আর নিমকি সহ বুদে মিষ্টির ঠোঙা। শুধু কি নববর্ষ, সারা সপ্তাহ জুড়ে চলত বৈশাখী মেলা। তালপাতার ভেপু কিনে রাস্তায় বাজাতে বাজাতে বাড়ি ফিরতাম। মনে পড়ে 25শে বৈশাখ পাড়ায় অনুষ্ঠিত হতো রবীন্দ্র জয়ন্তী। পাড়ার ছোটরা রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক পরিবেশন করত। বৈশাখ জুড়ে শুধুই আনন্দ। কাল বৈশাখী এলে বাগানে আম কুড়াতে যেতাম। একবার কাদা মাটিতে আম কুড়িয়ে এসে কি অবস্থা, আছাড়ও খেয়েছিলাম। মা কি তিরস্কার না করেছিলেন। হায় রে, আজ সেদিন নেই। নববর্ষ আজ বড্ড ফিকে। হালখাতার বদলে ডেবিট ক্রেডিট কম্পিউটারে। রবীন্দ্রনাথও অনুজ্জ্বল। কপিরাইট চলে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীতেও বদল। বৈশাখ আসে, তেমন আনন্দ কোথায়, শুধু স্মৃতিটুকু সম্বল। শুভেচ্ছান্তে আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, কত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, কত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও ঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। পরের চিঠিখানি লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, ছোঁয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হল মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। আর যেখানে গভীর আবেগ থাকে সেখানে মাঝে মধ্যে সংকট আসা স্বাভাবিক। একটি সুস্থ এবং সুন্দর সম্পর্কের পথে
বাধা হয়ে দাঁড়াতে পারে ভুল বোঝাবুঝি, আস্থার অভাব কিংবা যোগাযোগের ঘাটতি। বর্তমানে দ্রুত গতি সম্পন্ন জীবনে সময়ের অভাব এবং ব্যক্তিগত প্রত্যাশার চাপ অনেক সময় দুজনের মধ্যে মানসিক দূরত্ব তৈরি করে। এই দূরত্ব থেকেই জন্ম নেয় সম্পর্কের সংকট। যখন একে অপরের কথা শোনার চেয়ে নিজেদের যুক্তি প্রতিষ্ঠা করা বড় হয়ে দাঁড়ায়, তখনই তিক্ততা বাড়ে। অনেক ক্ষেত্রে ছোটখাটো মান অভিমান জমে বিশাল পাহাড়ের আকার ধারণ করে, যা সম্পর্কের ভিত নাড়িয়ে দেয়। তবে সংকট মানেই সম্পর্কের ইতি নয়, বরং এটি একে অপরকে নতুন করে চেনার এবং ত্রুটিগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ। এই পরিস্থিতি মোকাবেলায় প্রথম এবং প্রধান ধাপ হল খোলামেলা আলোচনা। একে অপরকে দোষারোপ না করে নিজের অনুভূতিগুলো শান্তভাবে প্রকাশ করা প্রয়োজন। সহমর্মিতা বা অন্যের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখার মানসিকতা থাকলে অনেক জটিল সমস্যার সহজ সমাধান সম্ভব। এছাড়া একে অপরের ব্যক্তিগত পরিসর বা প্রাইভেসির প্রতি শ্রদ্ধা জানানো এবং ছোটখাটো বিষয়ে ছাড় দেওয়ার মানসিকতা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। ধৈর্য এবং ক্ষমার মহত্ব সংকটের মেঘ কাটিয়ে ভালোবাসার আকাশকে পুনরায় নির্মূল করতে পারে। শেষ পর্যন্ত একটি সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুই পক্ষেরই থাকে, তবে যে কোনো কঠিন সময় পার করে পুনরায় আস্থার জায়গাটি ফিরিয়ে আনা সম্ভব। পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসাই হল যে কোনো সংকট জয়ের মূল চাবিকাঠি। তার মানে সংকট মানে নতুন শুরুর জয়যাত্রা নয় কি? ভালো থাকুন স্বভাব। নাজির হোসেন বিশ্বাস, ছোঁয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, লোভেতে হয় রে নষ্ট। কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, লোভেতে হয় রে নষ্ট। একটু স্বার্থের বাতাসেই থাকে না রে মানুষ রূপে জন্ম নিলেই হয় না রে মানুষ। মানুষ রূপে জন্ম নিলেই হয় না রে মানুষ। আজকের অভিজ্ঞাপনের শেষ চিঠিটি পড়ছি। বৈশাখের স্মৃতি নিয়ে লিখছেন বরুণ ঘোষ, আগায়া ধবনী, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে। তিনি লিখছেন, স্মৃতি জাগানিয়া অভিজ্ঞাপন। পুরনো বছর শেষ হলো, যেই নতুন এলো দ্বারে। বৈশাখ তার স্মৃতি নিয়ে ভিতরে উঁকি মারে। ছোটবেলায় বৈশাখ ছিল আমের মতো মিঠে, আজকে সেসব হারিয়ে গেছে বিশ্বায়নের গিটে। স্কুলের থেকে ঘরে এসে বন্ধুরা সব মিলে পালিয়ে যেতাম স্নান করতে গ্রামের শেষে ঝিলে। যেতে যেতে সবাই মিলে স্ফূর্তিতে খেতাম নুন লঙ্কায় শশা, তেঁতুল কিংবা কাঁচা আম। ঝিলে গিয়ে লম্ফ ঝম্প ডোবাডুবি সাঁতার, লাল চোখেতে বাড়ি ফিরতে 2 ঘন্টা পার।
নাইকো জুতা, পা পুড়েছে গরমে ছ্যাঁক ছ্যাঁক, তবু বলতাম আনন্দেতে স্বাগত বৈশাখ। দুপুরবেলা রোদের তাপে বাইরে যাওয়া ভার, ঘরের ভিতর জমিয়ে দিতাম আসর খেলাধুলার। লুডোর গুটি 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 এগিয়ে চলত ধীরে, বাঘ বন্দিতে ছাগেরা সব বাঘকে ধরত ঘিরে। সঙ্গে ছিল সাপ লুডো ও লাউ কাটাকাটি খেলা। ছাঁচ পাতা বা কড়ি খেলার কাটত দুপুরবেলা। ভাতটি খেয়েই বসাতো বাবা পুঁথি পাঠের আসর। পুরাণের সব চরিত্ররা তখন আমার দোসর। বিকেল হলেই ছুকিতকিত মাংস চোরাচুরি, এক্কা দোক্কা কুমির ডাঙায় মাঠ উঠত ভরি। হঠাৎ করে কাল বৈশাখীর ঝড় আসতো বেগে, বৃষ্টি নামতো, থামতো খেলা, তখন উঠতাম রেগে। ঝড় থামলেই সবাই মিলে আম বাগানে ঢুকে আম কুড়োতাম, সেই আমেরাই সুখ জাগাতো বুকে। বৈশাখেতে রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠেতে নজরুল, তাদের জন্মদিনে মঞ্চে ফুটত যতেক ফুল। সেসবের মহড়া চলত একটি মাস ধরে। সন্ধেবেলা আর চালাতে প্রদীপ জেলে পরে সেসব মেলা, সেসব খেলা হারিয়ে গেল কোথায়? শৈশব আজ বন্দি দেখো মুঠো ভোরের খাঁচায়। স্মৃতির পাতায় আজও ভিড়ে বৈশাখী সে গান, হারানো দিনের ছন্দে ডুবে জোড়ায় মন প্রাণ। বরুণ ঘোষ, আগয়া ধবনী, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ। আগামীর দাঁড়ি এসেছে নতুন ভোর চৈত্রের পারে, সূর্য দিয়েছে রাত আগামীর দ্বারে। উল্টাতে হবে পাতা পুরনো খাতায়, উল্টাতে হবে পাতা পুরনো খাতায়। সবার ভালো হোক নতুন পাতায়। এবারে জানিয়ে দিচ্ছি একটি তথ্য। 3 দিন ব্যাপী কুড়িপুকুর মিলন মেলা আগামী 15 এপ্রিল থেকে শুরু হবে। মেলা চলবে 17 এপ্রিল পর্যন্ত। 3 দিন ব্যাপী কুড়িপুকুর মেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জানিয়ে দিচ্ছি কাজের খবর। পদের নাম অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, রেল মন্ত্রক, শূন্যপদ 2801টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, ITI পাস, বয়স 15 থেকে 24 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 11 এপ্রিল। মেধাভিত্তিক বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র তারিখ এদের ওয়েবসাইটে জানানো হবে। আরও একটি কাজের খবর। পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং, কর্পোরেট সেক্টর, শূন্যপদ 59টি। শিক্ষাগত যোগ্যতা BE, BTech, BSc পাস। গেট স্কোরের ভিত্তিতে অগ্রাধিকার পাবেন। বয়স 21 থেকে 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 13 এপ্রিল। বাছাইকৃতদের ইন্টারভিউ এবং পরীক্ষার কেন্দ্রীয় তারিখ বিস্তারিত কল লেটারে জানানো হবে। বাসে, ট্রেনে, ঘরোয়া আড্ডায়, অফিসে, সর্বত্রই কিন্তু ঘাড় গুঁজে মোবাইলের কিপ্যাডে টাইপ নয়তোবা নেট হাতড়ানো, এটি এখন আমাদের জীবনচর্চায় পরিণত হয়েছে। আর তার হাত ধরেই নতুন অসুখ কিন্তু হানা দিচ্ছে ঘরে ঘরে। চিকিৎসা বিজ্ঞানে যার নাম দিয়েছেন টেক্সটিং থাম্ব অথবা ল্যাপটপ স্পাইন, অর্থাৎ দীর্ঘক্ষণ ডিজিটাল ডিভাইসে টাইপ করে হাতের আঙ্গুল এবং কবজি অবশ হয়ে যাওয়া এবং পিঠ ঝুঁকিয়ে ঘাড় নিচু করে মোবাইল দেখার কারণে ক্রমশ মেরুদণ্ড বেঁকে যাওয়া। এই দুই অসুখ কিন্তু জীবনধারার সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে বছর 20 তরুণ বা তরুণীও ভুগছেন বাতজনিত ব্যথায় অথবা মেরুদণ্ডের পঙ্গুত্বে। হাতের কবজির কাছে একটি সরু নালীর মতো অংশ রয়েছে যাকে বলে কার্পাল টানেল, অনেকটা সুড়ঙ্গের মতো। এর মধ্য দিয়ে গিয়েছে মিডিয়ান স্নায়ু। অনেকক্ষণ
ল্যাপটপ বা মোবাইলে টাইপ করার কারণে কিন্তু অনেকেই আজকাল বাতের সমস্যায় ভুগছেন। এসব অসুখ সারাতে গেলে একটাই উপায়, যে কোনোভাবেই মোবাইল ফোনের ব্যবহারে হ্রাস টানতে হবে। ল্যাপটপ বা কম্পিউটারে নিজের সময় মেরুদণ্ড সোজা করে বসুন। বিরতি নিয়ে কাজ করতে হবে যাতে মেরুদণ্ডে চাপ না পড়ে। সময় বলছে আমরা বিজ্ঞাপনের আজকের পর্বের একেবারে শেষের দিকে চলে এসেছি। সুতরাং যেতে যেতে আপনাদের জানিয়ে দেব আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালের সম্ভাব্য তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আর গতকালের সর্বোচ্চ আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 33.4 ডিগ্রি সেলসিয়াস, 19.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 48%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 3.8 মিলিমিটার। সতর্কতা হিসেবে বলা হয়েছে উত্তর এবং ঊনকোটি জেলায় ঘন্টায় 42 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, আর বাকি সব জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শুনলেন আবহাওয়ার খবর। সেই সঙ্গে আমরা বিদায় নেব আজকের অভিজ্ঞাপন থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সংবাদ। Swani presents Morning News. Good morning, I'm Anuja Kumar. The headlines. US President Donald Trump announces 2-week ceasefire with Iran if shipping is allowed to move through Strait of Hormuz. Iran agrees to cease military operation for 2 weeks and allows safe passage via Hormuz. Global crude oil prices fall sharply following the agreement. External Affairs Minister S. Jaishankar to hold talks with his Bangladesh counterpart Khalilur Rahman in New Delhi this afternoon.